আজকের গল্প সারিকা হোসাইন রচিত চেকমেট। আপনারা গল্পটি কোথা থেকে শুনছেন অবশ্যই কমেন্ট করে জানান। পরবর্তী ভিডিওতে আমরা আপনাদের করা কিছু সুন্দর কমেন্টস পড়ে শোনাবো, তাই এখনই জলদি জলদি কমেন্ট করুন। এভাবেই আমাদের সাথে থাকুন। বাবা মায়ের কথা মনে পড়তেই সেদিনের সেই ভয়াবহ অ্যাক্সিডেন্টের কথা মনে পড়ল রূপকথার। নিমিষে কেমন বুকের ছাতি কেঁপে উঠল, চোখ দুটো জলে পরিপূর্ণ হলো। অ্যাক্সিডেন্ট থেকে মনে এলো সরফরাজের কথা। সব মিলিয়ে হৃদয় বিষিয়ে উঠল। অসহনীয় যন্ত্রণা গ্রাস করল চারপাশ থেকে। প্রত্যেকটা মানুষের আবছা চেহারা চোখে ভাসল, সেই সাথে কানে বাড়ি খেল, আমি খুব শীঘ্রই ফিরে আসবো রূপকথা, সেই পর্যন্ত তুমি লক্ষ্মী মেয়ে হয়ে থেকো, নইলে আর কোনো দিনও ফিরবো না। মুহূর্তেই চোখ থেকে খসে পড়ল জল। সংগোপনে রেখাকে বুঝতে না দিয়েই সেই জল মুছে কম্পিত গলায় রূপকথা শুধালো, আমি কি পাজি মেয়ে মা? রেখা তড়িৎ রূপকথার মাথায় চুমু খেয়ে বলল, তুই আমার লক্ষ্মী মেয়ে। রূপকথা রেখার উত্তরে নিজেই নিজেকে মনে মনে জিজ্ঞেস করল, তবে সরফরাজ ফেরে না কেন? সিয়েরা ফরেস্টে শহরের তুলনায় একটু আগেই যেন দিনের আলো ফুরিয়ে যায়। সূর্যের আলো ফোরাতেই চারপাশ থেকে নেকড়ের হাউলিং, শেয়ালের ডাক আর নিশাচর প্রাণীর ভয়ঙ্কর স্বর ভেসে আসতে থাকে। চারপাশ কেমন হঠাৎই ভুতুড়ে লাগতে শুরু করে। বাতাসীন সিয়েরা অরণ্যে হঠাৎই ছোট্ট আলপাইন গাছের চিরল পাতাগুলো খচখচ শব্দে নড়ে উঠল। সেই সাথে সরফরাজের খোলা জানালা দিয়ে কেমন অদ্ভুত ফোঁস শব্দ ভেসে আসছে। বেডরুমে ব্লাইন্ড ডেটে যাবার জন্য তৈরি হচ্ছিল সরফরাজ। এমন সময় এহেন অদ্ভুত শব্দ তাকে বিরক্ত করল। স্বাভাবিক মানুষের কাছে এই শব্দটা হুট করে শুনলে অধিক ভয়ের মনে হবে, কিন্তু সরফরাজ কেয়ারই করল না। শব্দটা বাইরে থেকেই আসছে, তাই একটা টর্চ নিয়ে এগিয়ে গেল সরফরাজ। ক্ষণকাল গড়াতেই অ্যাঞ্জেলো ঘেউ ঘেউ করে ডেকে উঠল। কপাল কুঁচকে সরফরাজ বাইরে বের হতেই সমস্ত শব্দ থেমে গেল, কিন্তু অ্যাঞ্জেলোর ঘেউ ঘেউ থামল না। সাধারণ অপরিচিত কোনো মানুষ দেখলে অ্যাঞ্জেলো এমন হাঁক ডাক করে। টর্চ জ্বালিয়ে চারপাশে খুঁজল সরফরাজ, কেউ নেই। হঠাৎ ইয়ার্ডের কাছে একটা দ্বিখণ্ডিত ব্ল্যাক মাম্বার দেহ পাওয়া গেল, সেই সাথে কুয়াশাচ্ছন্ন ঘাসে ভেজা জুতার মথিত ছাপ। সরফরাজ কপাল কুঁচকে কিছুক্ষণ ভাবল, এরপর মুখে ক্রুর হাসি ঝুরিয়ে বলে উঠল, ওয়াও, আই লাইক ইট। অভিরূপ, অ্যাঞ্জেলো আর সরফরাজ 7:05 আগে নিজেদের জন্য বরাদ্দকৃত কেবিনের টেবিলে এসে বসল। যার সাথে সরফরাজের ডেট, সে আসলেই অভিরূপ অ্যাঞ্জেলোকে নিয়ে বেরিয়ে যাবে। সরফরাজকে একবার গভীর চোখে পরখ করল অভিরূপ। গায়ে একটা ব্ল্যাক শার্ট আর ব্ল্যাক ব্লেজার জড়িয়েছে সরফরাজ, সেই সাথে চুলগুলো ব্যাক ব্রাশ করে জেল দিয়ে সেট করেছে। ছোট কয়েক গাছি চুল কপালের কাছে পড়ে আছে। ফর্সা মুখটা ক্লিন সেভ করেছে বোধহয় দীর্ঘদিন বাদে। হাতে দামি রোল্যাক্স ঘড়ি। খোঁচা খোঁচা গোঁফ না থাকায় টকটকে ঠোঁটটা বেশ নজর কাটছে। কোনো মেয়েই এমন সম্মোহিত পুরুষ রিজেক্ট করতে পারবে না, এমনটা ভেবে মনে মনে শান্তি অনুভব করল অভিরূপ। মিনিট 10 অপেক্ষা করতেই অনিন্দ সুন্দরী এক মেয়ের আগমন ঘটল। লম্বা ফর্সা বাদামি চুলের ছোট পোশাকধারী মেয়েটিকে দেখে ফাঁকা ঢোক গিলল অভিরূপ, কিন্তু সরফরাজ নির্বিকার, যেন এর চাইতেও 1000 গুণ সুন্দর জিনিস সে দেখে ফেলেছে। সরফরাজকে স্পেস দিতে অ্যাঞ্জেলোকে নিয়ে চুপচাপ বেরিয়ে গেল অভিরূপ। যাবার আগে চোখ টিপে কিছু ইঙ্গিত করল। অভিরূপ দরজা ঠেলে চলে যেতেই মেয়েটি ডিসেন্ট হেসে বসল। ভদ্রতার খাতিরে উঠে পর্যন্ত দাঁড়ালো না সরফরাজ। এতে মেয়েটি একটু ভ্যাবাচ্যাকা খেল। ধীরে ধীরে মেয়েটি তার পরিচয় দিতে লাগলো, কিন্তু সরফরাজ এবারও মুখ খুলল না। মেয়েটি নিজের সৌন্দর্যের পাশাপাশি শারীরিক সৌন্দর্য দর্শন করাতে চাইল সরফরাজকে। গভীর চোখে মেয়েটির পানে নজর বুলিয়ে সরফরাজ বলে উঠল, আই এম ইমপ্রেসড, উইল ইউ বি মাই বেড পার্টনার?
মেয়েটি সরফরাজের প্রস্তাবে খানিক বাঁকা হাসল। এরপর ছোট পোশাক টেনে টুনে নিষিদ্ধ অঙ্গের আকর্ষণ বাড়িয়ে নেশাকত গলায় শুধালো, সো হারি হু? সরফরাজ ভিচেল হেসে বিড়বিড় করে বলল, রক্তের পিপাসা বড্ড করে চেপেছে। বাংলা বুঝল না মেয়েটা, তাই ঠোঁটে হাসির রেখা অব্যাহত রেখে শুধালো, সরি। সরফরাজ প্রত্যুত্তর না করে হাত বাড়িয়ে বলে উঠল, মাই হাউস ইজ এমটি, ডোন্ট ওয়েস্ট টাইম ডার্লিং। ঘড়ির কাঁটা 11টার ঘরে গিয়ে জানান দিল তার সময়। নিস্তব্ধ সিয়েরা ফরেস্টে সেই ঢং ঢং ধ্বনি কেমন ভৌতিক আর গা ছমছমে ঠেকল। কুয়াশার ভারী আস্তরণ চারপাশে ধ্রুম জালের ন্যায় বিস্তার লাভ করেছে। হুতুম প্যাঁচা আর নাম না জানা ভয়ানক সরওয়ালা নিশাচর প্রাণীগুলো কেমন বেসুরে আহত গলায় অবিরত ডেকে চলেছে। বৃহৎ পাখা ঝাপটিয়ে দূরে কোথাও পালাতে চাইছে তারা, কিন্তু কেন? কুয়াশার জাল আরেকটু যখন ঘন হয়ে এলো আলপাইন এলাকায়, ঠিক তখনই সরফরাজের গাড়ি এসে থামলো বাড়ির ফ্রন্ট ইয়ার্ডে। মেয়েটিকে গাড়ি থেকে নামার অনুরোধ করতেই প্রশস্ত হেসে নেমে দাঁড়ালো সে। এরপর সরফরাজ চলে গেল পার্কিং স্পেসে। ফিরল মিনিট 5 পর। মেয়েটি তখনও আগের জায়গাতেই স্থির দাঁড়ানো। বিমুগ্ধ হয়ে সরফরাজের বিলাসবহুল বাড়িটা পরখ করছে সে। বাঁকা হেসে মেয়েটির সম্মুখে এসে দাঁড়ালো সরফরাজ। এরপর কিছু বুঝে উঠবার আগেই এক ঝটকায় তাকে কোলে তুলে নিজের বেডরুমের অভিমুখে চলতে লাগলো। মেয়েটি সরফরাজের গলা জড়িয়ে অদ্ভুত চোখ জোড়া পড়ার চেষ্টা করল, কিন্তু ওই ভয়ানক চোখের ভাষা পড়া কি এতই সহজ? সরফরাজের মনের ভেতরে আসলে কি চলছে তার কিচ্ছুটি ঠাহর করতে পারল না মেয়েটি। কিয়ৎক্ষণ গড়াতেই নিজের অন্ধকার বেডরুমের নরম বিছানায় মেয়েটিকে ছুঁড়ে ফেলল সরফরাজ। অল্প কুকিয়ে উঠল মেয়েটি। সুইচ বোর্ড হাতড়ে কক্ষ ফকফকে আলোয় পরিপূর্ণ করল সরফরাজ। এরপর গায়ের শার্টের বাটন খুলতে খুলতে মেয়েটির উদ্দেশ্যে বলে উঠল, টেক অফ ইউর ক্লথস বেবি। সরফরাজের শীতল গলার কথায় মেয়েটা একটু নড়ে উঠল, কিন্তু গায়ের কাপড় খুলল না। এতে সরফরাজ মেয়েটির অগোচরে বাঁকা হাসল। হঠাৎই শোয়া থেকে উঠে খপ করে সরফরাজের কলার চেপে ধরে ঠোঁটে ঠোঁট ছোঁয়াতে চাইল মেয়েটি, কিন্তু কৌশলে এড়িয়ে গেল সরফরাজ। এরপর গায়ের শার্ট মেঝেতে ছুঁড়ে ফেলে দিয়ে পাশে থাকা ডিভানে আয়েশ করে বসল। সরফরাজের মোহনীয় শরীর মেয়েটিকে কেমন উন্মাদ করে তুলল। নিজের ধ্যান ভুলে অভুক্ত কুকুরের ন্যায় এগিয়ে গেল সরফরাজের পানে। এরপর সরফরাজের শক্ত অ্যাপসে হাতের আঙ্গুল বুলিয়ে মাদকতা মিশ্রিত কণ্ঠে বলে উঠল, লেট মি বি ক্রেজি। মেয়েটির কথায় সরফরাজের রক্তিম ঠোঁটের কোণে এক রহস্যজনক হাসির রেখা দেখা গেল, কিন্তু মেয়েটি তা খেয়াল করল না। সে যেন এখন এই দুনিয়াতেই নেই। ধীরে ধীরে সরফরাজ তার থাবার ন্যায় হাত বাড়ালো মেয়েটির পানে। অজানা সুখে মেয়েটি চোখ বুজে সরফরাজের পায়ের কাছে হাঁটু মুড়ে বসে রইল, কিন্তু যা ভেবে চোখ বুঝল তা যেন মুহূর্তেই দাবার চালের ন্যায় উল্টে গেল। মেয়েটির পানে কোনো আকাঙ্ক্ষার হাত বাড়ায়নি সরফরাজ। যা বাড়িয়েছে তাতে কেবল নির্মমতা আর নিষ্ঠুরতা। মেয়েটির বাদামি কোকড়ানো চুলের মুঠি বেশ শক্ত করে চেপে ধরেছে সরফরাজ। মেয়েটি ব্যথায় গঙ্গিয়ে উঠে সরফরাজের পানে দৃষ্টি নিবদ্ধ করল। চোখ জোড়া কেমন চকচকে দেখাচ্ছে। কোনো শিকারীকে ঘায়েল করার পর একটা পশুর চোখের মণি যেমন নিষ্ঠুর হয়ে ওঠে, ঠিক তেমন। মেয়েটি কিছু বুঝে উঠবার আগেই ডিভানের পাশ থেকে একটা বন্দুক বের করে মেয়েটির কপাল তাক করে কিটকিটিয়ে হেসে উঠল সরফরাজ। এরপর গম্ভীর ভয়ানক গলায় শুধালো, হু সেন্ড ইউ ডিয়ার? মেয়েটি এমন ভয়ানক কাণ্ডে কথা বলার ভাষা হারিয়ে ফেলল। তার কাছে মনে হচ্ছে স্বেচ্ছায় সে সিংহের খাঁচার সামনে এসে খাঁচার দুয়ার উন্মুক্ত করেছে। ভীত চোখে মুখে দ্রুত মাথা নাড়িয়ে মেয়েটি ভাঙ্গা কম্পিত গলায় বলল, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইউ। মেয়েটির বেকাবু অবস্থায় সরফরাজ একচোট হাসল। বেজায় বিশ্রী আর ভয়ঙ্কর সেই হাসির শব্দ। এমন সুদর্শন পুরুষের এমন ভয়ানক বিশ্রী হাসি যে কারোর জন্যই অবাক কর। মেয়েটির গাল থেকে গলদেশ পর্যন্ত রিভলভারের নল স্লাইড করতে করতে হঠাৎ মেয়েটির বক্ষদেশে হাত ঢুকিয়ে দিল সরফরাজ।
এহেন কাণ্ডে মেয়েটি ফুপিয়ে কেঁদে উঠল, কিন্তু তাচ্ছিল্য হাসল সরফরাজ। বুকের ভেতর থেকে একটা ধারালো ব্লেড বের করে এনে দম ফাটানো হাসল সরফরাজ। তারপর গর্জে ওঠা গলায় শুধালো, আর ইউ গোয়িং টু কিল মি উইথ দিস স্মল ওয়েপন? লুকিয়ে রাখা ব্লেড সরফরাজের হাতে রেখে গলা শুকিয়ে গেল মেয়েটির। তবুও নিজেকে সামলে উত্তর করল, ইটস নট ফর কিলিং ইউ ডার্লিং, জাস্ট ফর মাই সেফটি। মেয়েটির কথায় আরেক চোট হাসল সরফরাজ। এরপর চুলের মুঠি ধরে মেয়েটিকে দাঁড় করিয়ে জামার নিচে হাত ঢুকিয়ে উরুর কাছ থেকে বের করে আনলো আরেকটি ব্র্যান্ড নিউ রিভলভার। রিভলভারটা হাতে নিয়ে ঠোঁট উল্টে ভ্রু উঁচিয়ে সরফরাজ বলল, ওয়াও, নাইস গান। মেয়েটি এবার নিজেকে বাঁচানোর জন্য কোনো সাফাই গাইল না। নিজের সেফটির জন্য মুহূর্তেই এক ঘুষি মেরে দিল সরফরাজের চোখে। ঘুষির তোরে কিছুটা সটকে দাঁড়ালো সরফরাজ। মুহূর্তেই নিজের কোমর থেকে একটা ধারালো চাকু বের করে সরফরাজের দিকে তেড়ে গেল সে। এবার যেন চূড়ান্ত নির্দয়তা দেখালো সরফরাজ। কৌশলে কবজা করে মেয়েটির হাত চেপে ধরে কপাল বরাবর শুট করে দিল। নিমেষেই পিছনে চিত হয়ে পড়ে গেল মেয়েটি। রক্তের ধারায় সরফরাজের কক্ষের সফেদ কার্পেট রঙিন হলো। মেয়েটির নিথর দেহের পানে তাকিয়ে ঠোঁট কামড়ে নাক ফুলিয়ে সরফরাজ বলে উঠল, সি হাউ আই ফাকড ইউ বিচ। কথাটা বলে সেই লাশ ডিঙিয়ে পুনরায় ডিভানে গিয়ে বসলো সরফরাজ। এরপর একটা সিগারেট ধরিয়ে চোখ বুজে হেলান দিল। কিছুক্ষণ পর অভিরূপ অ্যাঞ্জেলোকে নিয়ে সেখানে উপস্থিত হলো। মেয়েটির নিষ্প্রাণ দেহ আর সরফরাজের কিছুই হয়নি এমন ভঙ্গিতে অভিরূপ ব্যস্ত গলায় শুধালো, ডেকে এনে মেরে দিলি? সিগারেটে লম্বা টান দিয়ে সরফরাজ ঠান্ডা গলায় বলল, নয়তো এখানে আমার লাশ থাকতো। অভিরূপ যেন নির্বাক হলো এমন কথায়। একটা অচেনা মেয়ে সরফরাজকে কেন মারতে চাইবে? এদিকে অ্যাঞ্জেলো ঘেউ ঘেউ করে সমানে ডেকে চলেছে। হয়তো মেয়েটির নিথর দেহ তার ভালো লাগছে না। সব কিছু উপেক্ষা করে সরফরাজ শুধালো, ব্লাইন্ড ডেটের ব্যবস্থা কার মাধ্যমে করেছিস? অভিরূপ চট করে উত্তর দিল, ড্যাভিনের মাধ্যমে। তাচ্ছিল্য হেসে সরফরাজ বলল, কালোকে বাড়িতে ডাক, অজগরের কাবাব খাওয়াবো। অজগরের কাবাব কথাটি শুনে পেট গুলিয়ে বমি পেল অভিরূপের। তবুও মুখ চেপে ধরে শুধালো, ঘটনা খুলে বল। মেয়েটির হাতে যে স্পাইডার ট্যাটু দেখেছিস, এটা ওই ডেভিল কিংয়ের গ্যাংয়ের। এই ট্যাটুর মানে জানিস? অভিরূপ নিঃশব্দে মাথা নাড়ল। সরফরাজ সিগারেট ফুঁকতে ফুঁকতে বলল, ধীরে ধীরে শিকারীকে ফাঁদে ফেলে তার জীবন নিয়ে নেওয়া। একটা গ্যাংয়ের ট্যাটুর সাথে আর একটা গ্যাংয়ের ট্যাটুর কোনো মিল পাবি না তুই। এই ট্যাটু আমার এরিয়ায় কারণ নেই। মেয়েটি এখানকার নয়, সে লস অ্যাঞ্জেলসের। তুই কিভাবে জানলি? বিস্ফোরিত চোখে জানতে চাই অভিরূপ। কথার টোন আর হাতের ট্যাটু দেখে। এই ট্যাটু লস অ্যাঞ্জেলস ঘুরতে গিয়ে দেখেছি আমি। ওকে কেউ পাঠিয়েছে আমাকে শেষ করার জন্য। এমনকি সে আমার প্যালেসের চারপাশে চক্কর কেটে সুযোগ খুঁজেছে, যদি কোনোভাবে আমাকে এখানেই শেষ করা যায় সেই আশায়। কিন্তু বিষাক্ত মাম্বা তাকে বিফল করেছে। অভিরূপ ভয়ার্ত কণ্ঠে বলল, তাহলে কি হবে এবার? বাঁকা হেসে সরফরাজ উত্তর করল, আমাকে মারা এত সহজ নয় বন্ধু। মারার আগে ঘাতককে মেরে তবেই আমি মরব, কারণ হেরে যাওয়া একদম পছন্দ নয় আমার। আজ 19 তারিখ। সকাল থেকে ব্যস্ত সময় কাটল রূপকথার। ঢাকায় গিয়ে ভর্তি কিভাবে হবে, কোথায় কোন ড্রেস পরে ঘুরবে, কি কি কাগজপত্র নেবে এবং কোন কোন স্যান্ডেল সাথে নেবে, এসব পরিকল্পনা করতে করতেই দিনের অর্ধেক বেলা গড়িয়ে গেল। এদিকে রূপকথার ফুপু শিউলি আর ন্যালি সমানে ফোন করে যাচ্ছে রূপকথা কখন ট্রেনে উঠবে। সুফিয়ান চৌধুরীও আজ তাড়াতাড়ি বাড়ি ফিরলেন, মেয়ে চলে যাবে বলে কথা। রেখা একে একে সব গুছিয়ে দিল রূপকথাকে। কলসুমও আজ অনেক ব্যস্ত। নিজের ব্যাগখানা গুছানো শেষ হতেই আর একবার তা ভালো করে পরখ করলো রূপকথা। এরপর রিডিং টেবিলের ড্রয়ার থেকে একটা ছোট বক্স বের করলো। তপ্ত শ্বাস ফেলে সেটা খুলতেই একটা শার্টের বোতাম বেরিয়ে এলো। বোতামের উপর আঙ্গুল স্পর্শ করে রূপকথা বলল, এটা ছাড়া আমার কাছে আর কিছুই নেই সরফরাজ। এই বোতামে এখনও তোমার গন্ধ পাই আমি। কি নিষ্ঠুর ছিল সেই দিনটা, তাই না?
কথাটি বলে ব্যথিত মনে নিজের হ্যান্ডব্যাগের ভেতর সযত্নে বক্সটা রেখে চেইন আটকে টেবিলে রেখে দিল রূপকথা। এরপর সরফরাজের ফ্যামিলি ফটো আর সরফরাজের পুরাতন কাপড়গুলো ব্যাগে তুলে চেইন আটকে দিল। হঠাৎই সুরাকের ভেতরে থাকা একজোড়া জুতোর কথা মনে এলো রূপকথার। তার 16তম জন্মদিনে সুফিয়ান তাকে গিফট করেছিল। বেশ দামি জুতো জোড়া বিদেশি কোম্পানির। রূপকথার যতদূর মনে পড়ে আগামী কয়েক বছর সুফিয়ান কোনো বাইরের দেশে ঘুরতে চায়নি। গুগল ঘেটেও রূপকথা দেখেছে বাংলাদেশে এ জুতো পাওয়া যায় না। খুব সুন্দর র্যাপিং পেপারে মোড়ানো ছিল জুতোর বক্সখানা। দেখেই মনে হচ্ছিল খুব যত্ন সহকারে আনা হয়েছে জুতো জোড়া। এমন নিখুঁত বক্সিং করে কখনোই জুতোগুলো অন্য দেশ থেকে এদেশে আনা পসিবল নয়। বক্সের উপরে লেখা ছিল ডিয়ার রূপকথা। লেখাটাও সুফিয়ান চৌধুরীর না। রূপকথা তখন সেসব মাথায় না আনলেও পরে এটা নিয়ে অনেক ভেবেছে। বেশ কয়েকবার সুফিয়ান চৌধুরীকেও এ বিষয়ে জিজ্ঞাসাও করেছে, কিন্তু কেমন এলোমেলো উত্তর দিয়েছেন তিনি। রূপকথার মনে হয়েছে উনি কিছু লুকোচ্ছেন, কিন্তু কি? মনে মনে এসব ভেবে সেই জুতো জোড়াও বের করে আনলো রূপকথা। এরপর খুব যত্নে পায়ে তুলল তা। আগে লুজ হলেও এবার ঠিকঠাক খাটলো। সুন্দর একজোড়া স্নিকার্স। রূপকথা ভাবল এই জুতো পরে কলেজ করবে সে, তাই খুব যত্নে সেগুলো ব্যাগে ভরল। এরপর অপেক্ষা করতে লাগলো যাত্রার। 7টার দিকে রূপকথাকে নিয়ে সুফিয়ান আর রেখা ছুটল চিটাগাং স্টেশনের অভিমুখে। যাবার বেলায় কুলসুম রূপকথাকে জড়িয়ে ধরে কাঁদল। এই প্রথম কুলসুমের জন্য বেশ মায়া হলো রূপকথার। নিজের কিছু জুতো আর ড্রেসের মালিক করে খুশি করল কুলসুমকে। এরপর ঘর ছেড়ে বেরিয়ে এলো। নির্ধারিত সময়ের আগেই প্ল্যাটফর্মে এসে উপস্থিত হলো তারা। রেখা ফ্যাচ ফ্যাচ করে কাঁদলেন। তাতে বিরক্ত হলেন সুফিয়ান। স্ত্রীকে মৃদু ধমকে বললেন, কি হচ্ছে কি এসব? মেয়ে কি মহাকাশে যাচ্ছে? দুদিন পর তো আমরাও যাচ্ছি, এত কান্নাকাটির কি আছে? ব্যাক্কেল মহিলা মানুষ। স্বামীর ধমকে আঁচলে চোখ মুছে কান্না বন্ধ করলেন রেখা। সুফিয়ান নিজের বোনকে ফোন করে রূপকথার যাত্রা সম্পর্কে জানালেন। মেয়ের যাতে এই 2 মাস কোনো প্রকার কষ্ট না হয় তারও হুমকি দিলেন। এরপর ব্যাগপত্র নিয়ে রূপকথার কেবিনে তুলে দিলেন। আরও কিছু আলাপচারিতেই ট্রেন ছাড়ার সময় এলো। রেখাকে নিয়ে সুফিয়ান ট্রেন থেকে নামার প্রস্তুতি নিলেন। যাবার আগে মেয়েকে আরও কয়েক দফা সতর্ক বাণী ছুড়ে সব কিছু বুঝিয়ে গেলেন। সুফিয়ান আর রেখা প্রস্থান নিতে রূপকথার মন ভার হলো। খুব করে কান্নাও পেল, কিন্তু নিজেকে শক্ত রাখল। হুইসেল বাজিয়ে ট্রেন ধীর গতিতে নড়ে চড়ে উঠল। চাকাগুলো একটু সজল হতেই হুড়মুড়িয়ে কে যেন লাফিয়ে উঠে গেল ট্রেনের ভেতর। এরপর কেবিনের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে সিটে বসে দম ছাড়ল। আকস্মিক আগন্তুকের আগমনে কপাল কুঁচকে রূপকথা ধমকে বলে উঠলেন, আই আপনি কে? আমার কেবিনে কি করছেন? রূপকথার মিহি স্বর লোকটির কানে গেল না। রূপকথা আরেক দফা চেঁচিয়ে উঠতে নিজের টিকিট রূপকথার সামনে মেলে ধরে ছেলেটি রাশভারী গলায় বলল, এটা আমার কেবিন, ইউ শুড গেট আউট ফ্রম হেয়ার। ছেলেটির হাত থেকে ছো মেরে টিকিট নিয়ে রূপকথা নজর বুলালো। এরপর নিজের টিকিটও বের করলো। একই কেবিনের নাম্বার। রূপকথার জানা মতে সুফিয়ান কখনো মেয়ের জন্য অন্য লোকের কামরায় টিকিট কাটবে না। মুহূর্তেই এক হাউকাউ লেগে গেল কেবিন জুড়ে। দুজনের তর্জন গর্জনে এগিয়ে গেল অ্যাটেন্ডেন্স। দুজনেই তার হাতে টিকিট গুজে বলে উঠল, এক্সপ্লেন ইট। এবার যেন ভ্যাবাচাকা খেয়ে গেল মানুষটি। বোকার মতো হেসে বলল, আপনাদের থেকে কেউ একজন ব্ল্যাকের টিকিট কেটেছেন, তাই এমন হয়েছে। কিছু করার নেই, কোঅপারেট করুন। লোকটির থেকে টিকিট কেড়ে নিয়ে রূপকথা বলে উঠল, কোঅপারেট মাই ফুট। ছেলেটিও কানে হেডফোন গুজে শটান হয়ে বালিশে শুয়ে পড়ল। অগত্যা উপায় না পেয়ে রূপকথা বসে গজগজ করতে করতে বলে উঠল, পুরো অ্যাডভেঞ্চার ঘেটে দিল ফাজিল লোকটা। ছেলেটি কান থেকে হেডফোন খুলে বলে উঠল, আর একটা কথা বললে জানালা দিয়ে ছুঁড়ে ফেলবো, 1.5 ইঞ্চি মেয়ে মানুষ কোথাকার। রূপকথা চড়াও হয়ে বলে উঠল, খাম্বা একটা। আর কোনো কথা হলো না দুজনের। ট্রেনের দোলায় কখন ঘুমের ঘোরে ঢলে পড়ল রূপকথা তার খেয়ালই রইল না। স্বপ্নে কেউ কানের কাছে ফিসফিস করে ডাকল, প্রিয় রূপকথা। ঘোর অন্ধকারের পরিসমাপ্তি ঘটিয়ে আবছা আলো ধরণীতে ছড়িয়ে পড়ল।
পূব আকাশ অল্প হলদেটে আলোয় ফর্সা হলো। শীতল বাতাস বেশ করে গায়ে কাটা দেবার অনুভূতি জাগাচ্ছে, সেই সাথে সদ্য প্রস্ফুটিত ফুলের মাতাল করা ঘ্রাণ। যন্ত্রচালিত রেলগাড়ির ঝমঝম শব্দ ভেদ করে জেগে ওঠা পাখির কলতান কর্ণদুয়ার ছুঁতে ব্যর্থ হলো। আপন গতিতে ছুটে চলছে রেলগাড়ি। শেষ ঠিকানা কমলাপুর রেলওয়ে স্টেশন। নিজের সিটে আয়েশ করে চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে রূপকথা। ঘুমের দেশে খুব সুন্দর এক স্বপ্ন দেখল রূপকথা। সরফরাজ আর তার দেখা হয়েছে, কিন্তু সাক্ষাৎটা কেমন যেন দমবন্ধ অনুভূতির ন্যায়। সরফরাজকে দেখে উচ্ছ্বসিত হবার বদলে ভারী লজ্জা এসে গ্রাস করেছে রূপকথাকে। সরফরাজ তার প্রশস্ত হাত বাড়িয়ে রূপকথাকে স্পর্শ করতে চাইল, কিন্তু তার আগেই রূপকথাকে টেনে হেঁচড়ে কেউ নিয়ে চলে গেল। এহেন ভয়ানক স্বপ্নে ঘুমের মধ্যেই ফুপিয়ে কেঁদে উঠল রূপকথা। রূপকথার কান্নায় ঘুমের ব্যাঘাত ঘটল অপর পাশের যুবকের। কপাল কুঁচকে আড়মোড়া ভেঙে চাদর সরিয়ে উঠে বসল যুবক। এরপর পানির বোতলের ক্যাপ খুলে হাতে পানি নিয়ে ছুঁড়ে মারল রূপকথার মুখশ্রী জুড়ে। আকস্মিক এহেন শীতল জলচ্ছিটায় ধরফরিয়ে উঠে বসল রূপকথা। তার চোখ বেয়ে এখনো জল গড়াচ্ছে। সব কিছু অনুধাবন করে কিছু বলবার আগেই ওপাশের ব্যক্তি কপাল কুঁচকে ঘুম জড়ানো কণ্ঠে বলে উঠল, তুমি তো আচ্ছা মেয়ে মানুষ, সারাটা রাত জ্বালিয়ে মারলে, এখন ভোর রাতের দিকেও একটু ঘুমালাম, সেটাও সহ্য হলো না। ছেলেটির মুখ পানে না তাকিয়েই মাথা নিচু করে ধরা গলায় রূপকথা বলল, দুঃখিত, ইচ্ছে করে এমনটি করিনি। ছেলেটি সিটে হেলান দিয়ে বসে রসিকতা মিশ্রিত গলায় বলে উঠল, সুদর্শন পুরুষদের দেখলে মেয়েরা এমনই করে, সব জানি। ছেলেটির ওভার কনফিডেন্স দেখে রূপকথা শুকনো হাসল। এরপর ছেলেটির চোখে চোখ রাখতেই হৃদয় কেঁপে উঠল। নিজের জামা খামচে ধরল সর্বশক্তি প্রয়োগ করে। ভয়ানক চোখজোড়ার পানে তাকিয়ে নীরবে অশ্রুদানা গড়িয়ে পড়ল বড় বড় চক্ষুকুল ঘেঁষে। বুকে জমানো কান্নাগুলো দলা পাকিয়ে কণ্ঠনালী বিষিয়ে তুলল। রূপকথার এহেন অবস্থায় যুবক ঘাবড়ে গেল। কোনো প্রত্যুত্তর করবার আগেই রূপকথা বলে উঠল, যে সুদর্শন পুরুষ আমি দেখেছি, তার সামনে পৃথিবীর সমস্ত পুরুষের সৌন্দর্য নগণ্য। কথাটি বলে তাৎক্ষণিক দৃষ্টি সরিয়ে নিল রূপকথা। সামনে বসা ছেলেটির চোখ দুটো সরফরাজের মতো, কিন্তু হুবহু নয়। এই চোখের মণিটা কমন, সচরাচর দেখা যায়, কিন্তু সরফরাজের চোখের মণি ছিল অনন্য, ভিন্ন। এমন চোখ আর কোথাও দেখেনি রূপকথা। ছেলেটি রূপকথার ব্যক্তিগত বিষয় কিছু জিজ্ঞেস করতে চাইল, কিন্তু তার আগেই বিমানবন্দরের স্টেশনে ট্রেন থামল। স্টেশনের নাম ঘোষণা শুনে তড়িঘড়ি করে নেমে গেল ছেলেটি। আর কথা হলো না তাদের। ছেলেটি নেমে যেতেই শব্দ করে কেঁদে ফেলল রূপকথা। মিনিট 5 পরে হুইসেল বাজিয়ে ট্রেন ছুটল। চোখের জল মুছে জানালায় ভেজা দৃষ্টি পাততেই রূপকথার ছোট দৃষ্টি বিস্ফোরিত হলো। কালো পোশাকধারী কয়েকজন লোক সেই যুবককে বেশ সম্মান দেখিয়ে স্টেশনের বাইরে নিয়ে যাচ্ছে। তাদের প্রত্যেকের কাছেই একটা করে বন্দুক। সবচেয়ে আশ্চর্যের বিষয়, পুলিশ পর্যন্ত তাকে সমীহ করার চেষ্টা করছে। যতক্ষণ ধীর গতির ট্রেন চলায় এই দৃশ্য দেখা গেল, রূপকথা ততক্ষণ তাকিয়ে রইল। দৃষ্টির আড়াল হতে রূপকথা নিজেকে শুধালো, কে এই অদ্ভুত মানব? আরও 30 মিনিট যাত্রার পর কমলাপুর রেল স্টেশনের চূড়ান্তভাবে থামল কলের গাড়িখানা। নিজের ব্যাগপত্র গুছিয়ে বাহিরে বের হতেই একটা কুলি ডেকে ছুটল এক্সিস্টের দিকে। আনমনে হাঁটতে হাঁটতে নানান কিছু ভাবল রূপকথা, কিন্তু ভাবনার সুতো ছিঁড়ল ফোনের রিং হবার শব্দে। ঝটফট হ্যান্ডব্যাগ থেকে ফোন বের করতেই ন্যালির নাম্বার নজর পড়ল। দ্রুত রিসিভ করে কানে তুলে হ্যালো বলতেই ন্যালি বলল, বাহিরেই আছি আমি, তাড়াতাড়ি আয়। কোনো উত্তর না করে ফোন কাটল রূপকথা। কিছুক্ষণ হেঁটে প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে আসতেই ন্যালির হাস্যোজ্জ্বল চেহারা চোখে পড়ল। ন্যালি দৌড়ে এসে রূপকথাকে জড়িয়ে ধরে কুলিকে নিজেদের গাড়ি নির্দেশ করে বলে উঠল, লাগেজগুলো ডিকিতে তুলে দিন তো। এরপর রূপকথার এলোমেলো চেহারার পানে দৃষ্টি মেলে ন্যালি বলে উঠল, অ্যাডভেঞ্চার করতে এসে চোখ মুখে রেখে অবস্থা। রূপকথা নিজেকে সামলে উত্তর করল, ঘুমে মাথা টনটন করছে, তাড়াতাড়ি বাড়ি চল। ন্যালি আর কথা বাড়ালো না। গাড়ির ব্যাক সিটে বসে ড্রাইভারকে নির্দেশ দিল,
বাড়িতে চলো সাইদ ভাই। ওকল্যান্ড ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ওয়েটিং চেয়ারে বসে আছে সরফরাজ। আরও 40 মিনিট পর তার ফ্লাইট। দেশে ফিরে যাওয়া নিয়ে কোনো উচ্ছ্বাস আনন্দ কিছুই কাজ করছে না তার মধ্যে। দুটো প্রয়োজনে দেশে যাচ্ছে সে। 1, সুফিয়ান চৌধুরীর সাথে সাক্ষাৎ। 2, পুরনো শত্রুকে বধ করা। কোনটা আগে করবে তার হিসেব এখনও কষেনি সে, তবে শুভ কাজ আগে করাই উত্তম। ফার্স্ট অ্যানাউন্স পেতেই নিজের ট্রলি নিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো সরফরাজ। এরপর লম্বা লম্বা পা ফেলে প্লেনে ওঠার উদ্দেশ্যে হাঁটা ধরল। বিজনেস ক্লাসে তার জন্য সিট কেটেছে অভিরূপ। সাথে অভিরূপেরও যাবার কথা ছিল, কিন্তু তার বাবা হঠাৎ স্ট্রোক করায় 3 দিন আগেই এমার্জেন্সি টিকিট কেটে দেশে চলে গিয়েছে সে। অবশ্য যাবার আগে পই পই করে বলে গিয়েছে সরফরাজ যেন তাদের বাড়িতে গিয়েই থাকে, কিন্তু সরফরাজ কৌশলে তা নাকচ করেছে। বিমানে কাঙ্ক্ষিত সিটে বসতেই সুন্দরী এয়ার হোস্টেস 2টো ম্যাগাজিন, একটা লাইট ড্রিঙ্কস নিয়ে সামনের ছোট অ্যাটাচ টেবিলটায় রাখল। এরপর মিষ্টি হাসি উপহার দিয়ে সুমিষ্ট ইংরেজি ভাষায় বলল, ইফ ইউ নিড এনিথিং প্লিজ টেল মি নো। সরফরাজ অল্প মাথা দোলাতেই মেয়েটি চলে গেল, কিন্তু সরফরাজের মনে হলো মেয়েটি যেতে চাইছে না। পিছন ফিরে মেয়েটি বারবার একই কথা বলায় সরফরাজ বিড়বিড় করে বলে উঠল, আমি যে কত বড় জানোয়ার এটা জানলে এভাবে দাঁত কেলিয়ে হাসার অবস্থাতেই থাকতে না ডিয়ার হোস্টেস। কিছু সময় অতিবাহিত হতেই বিমান টেক অফের ঘোষণা এলো। ম্যাগাজিন হাতে নিয়ে সরফরাজ সময় অতিবাহিত করার চেষ্টা করল, কিন্তু মন মানল না। লম্বা জার্নি, তাই ঘুমানোকেই বেস্ট অপশন মনে করল সে। তাই আর সময় অপচয় না করে সুইচ টিপে সিট বড় করে পা ছড়িয়ে কম্বল গায়ে জড়িয়ে চোখ বুঝল, কিন্তু কারো উপস্থিতি তাকে চোখ খুলতে বাধ্য করল। চোখের ওপর থেকে ব্ল্যাঙ্কেট সরাতেই সেই হস্টেসের প্রশস্ত হাসি আর রংঢং তার মেজাজ বিগড়িয়ে দিল। ঠোঁট কামড়ে রাগ নিবারণ করে গম্ভীর গলায় শুধালো, হোয়াট? মেয়েটি তার শার্টের উপরের বাটন খুলতে খুলতে এগিয়ে এসে ফিসফিস গলায় শুধালো, ডু ইউ নিড সামথিং স্পেশাল? চিরবিড়িয়ে ওঠা রাগ নিয়ন্ত্রণে এনে উঠে দাঁড়ালো সরফরাজ। এরপর দাঁতে দাঁত চেপে নিজের থাবার ন্যায় হাত দিয়ে মেয়েটির সরু ধবধবে গলা চেপে ধরে বলে উঠল, ইয়েস, আই নিড ব্লাড, কজ আই অ্যাম এ ব্লাড সাকার। উইল ইউ গিভ মি ইউর ওয়ার্ম ব্লাড? সরফরাজের ভয়ানক আবদার আর ভয়ানক দৃষ্টি 2 মেয়েটির কলিজা কাঁপিয়ে দিল। ক্ষমা প্রার্থনা করার সুযোগটুকুও পেল না সে। কিছুক্ষণ আগে সুদর্শন পুরুষটিকে মেয়েটির কাছে এখন এক মুহূর্তে একটা নির্দয় পশু মনে হচ্ছে, যার হৃদয় কোনো ভালোবাসার ছিটে ফোটা নেই। এই পশুর হাত থেকে মুক্তি মিলবে কি করে? এদিকে সরফরাজ সর্বশক্তি দিয়ে আরও জোরে চেপে ধরল গলাটা। এবার বুঝি শ্বাসরোধ হয়ে মেয়েটির প্রাণ দেহ ছেড়ে বেরিয়েই যাবে। নিরুপায় মেয়েটি বাঁচার আশায় ছেড়ে দিয়ে ফ্যালফ্যাল করে শুধু সরফরাজের ভয়ানক ক্রোধিত চোখের পানেই তাকিয়ে রইল। সরফরাজের হাতের পিষ্টনে যখন চোখের জল গড়িয়ে সরফরাজের কবজিতে বিলীন হলো, তখন মেয়েটিকে দূরে ছুঁড়ে ফেলল সরফরাজ। মেয়েটি প্রাণ ফিরে পেয়ে ধরিমরি করে উঠে পালালো। মেয়েটির যাবার পানে তাকিয়ে সরফরাজ বলে উঠল, শেমলেস ডটি বিস্ট। কথাটি বলেই পুনরায় ব্ল্যাঙ্কেট জড়িয়ে ঘুমের দেশে পাড়ি জমালো। ঘুম ভাঙল একদম দুবাই এয়ারপোর্টে। প্লেন ল্যান্ড হতেই নিজের ছোট লাগেজ নিয়ে বিমান থেকে নেমে পরবর্তী ডিপারেচারের অপেক্ষায় সময় গুনতে লাগলো। যতটা উচ্ছ্বাস নিয়ে রূপকথা ঢাকায় এলো তার কিছুই হলো না। সব কিছু কেমন যেন পানসে আর মন মরা লাগছে। রেখার সাথে লম্বা সময় ধরে ভিডিও কলিং করেও মন ভালো হলো না। অগত্যা সুফিয়ান মেয়ের জন্য 2 দিনের ছুটি নিলেন। বাবা মা মিলিয়ে ঘন্টার পর ঘন্টা ভিডিও কলিংয়ে মন ভালো করার চেষ্টা করল রূপকথার, কিন্তু সব কিছুর ফলাফল শূন্য। সুফিয়ান বহু জিজ্ঞাসাবাদ করে মন খারাপের হেতু জানতে চাইলেন, কিন্তু রূপকথা মুখ খুলল না। অগত্যা নিরুপায় হয়ে সুফিয়ান বললেন, তোর ফুপুর থেকে টাকা নিয়ে ইচ্ছে মতো শপিং কর, শপিং করলে মেয়েদের মন ফুরফুরে হয়। রূপকথা এটাকে ভালো আইডিয়া মনে করে রাজি হলো। শেষমেশ আরও কিছু কথা বলে সুফিয়ান আর রেখা ফোন কেটে দিল। ফোন কেটে মনে মনে সুফিয়ান বলে উঠল, তোর মন খারাপের হেতু আমি জানি মা, কিন্তু এই মন খারাপকে প্রশ্রয় দিলে তোরই অমঙ্গল হবে।
বাবা হয়ে সেই অমঙ্গল কি করে হতে দেই আমি? বিকেলের দিকে ফ্রেশ একটা ঘুম দিয়ে ফুরফুরে হয়ে বিছানা থেকে উঠল রূপকথা। এরপর মুখ হাত ধুয়ে ড্রয়িং রুমে এলো। ন্যালি আর শিউলি বিকেলের নাস্তা বানানোর কাজেই ব্যস্ত। রূপকথাকে দেখতে পেয়ে তার ফুপা আমজাদ হায়দার বলে উঠল, কমিশনারের মেয়ের মুখ দেখা গেল তবে? কেন রে বাবা, আমরা কি তোর বাবা মায়ের থেকে কম ভালোবাসি তোকে? এত মন খারাপের কি আছে? রূপকথা শুকনো হেসে প্রত্যুত্তর করল, আসলে তা নয় ফুপা, শরীরটা ভালো লাগছিল না কদিন, তাই ঘরে রেস্ট নিলাম। ন্যালি একটা কফি মগ রূপকথার সামনে এগিয়ে বলে উঠল, আব্বু টাকা দাও, মামা বলেছে রূপকথাকে নিয়ে শপিংয়ে যেতে, পরে তোমার অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে। আমজাদ হায়দার সম্মতি জানিয়ে বললেন, কখন যাবে? রূপকথা কফিতে চুমুক দিয়ে বলল, আজ যাব না ফুপা, কাল দুপুরের পর যাব, আজ আপনার ছাদ বাগানে সময় কাটাবো। আমজাদ হায়দার বেশ খুশি হলেন রূপকথার কথায়। বহু যত্নের এই ছাদ বাগান তার, বিভিন্ন দেশি বিদেশি ফল ফুলের গাছ লাগিয়েছেন তিনি সেখানে। কেউ সেই বাগানে গিয়ে একটা ফুল দেখে বা খেয়ে সুন্দর রিভিউ দিলে আমজাদ হায়দার বেলুনের মতো ভুর ভুর করে ফুলে যান। বেশ সরল মনের মানুষ কিনা। বিকেলের নাস্তা তাড়াতাড়ি খাওয়া শেষ করে রূপকথা আর ন্যালি ছুটল তিনতলার ছাদে। পেছন পেছন শিউলি আর আমজাদ এলেন ছুরি নিয়ে। চুইঝাল লাগিয়েছেন ছাদের এক পাশে। রূপকথা চুইঝাল দিয়ে মাংসের ঘন ঝোল খেতে চেয়েছে, ওটাই কেটে নিতে এসেছে শিউলি। ছাদ বাগান পুরোটাই ফলে ফুলে ঢলে রয়েছে। এক কোণে সুন্দর দোলনা পাতা, দোলনায় বসলে ছাদের দুপাশে নজরে পড়ে। খুঁজে খুঁজে আনার গাছ থেকে একটা পাকা আনার ছুরি দিয়ে ফাটিয়ে রূপকথার হাতে দিলেন আমজাদ। কালো রসালো দানা মুখে পুড়ে রূপকথা আবেশের চোখ বুজে বলে উঠল, আপনাকে সেরা ছাদ কৃষকের অ্যাওয়ার্ড দিতে ইচ্ছে করছে ফুপা। বিলিভ মি, এত মজার আনার কোনো দিন খায়নি। রূপকথার প্রশংসায় ছাদ থেকে লাফাতে ইচ্ছে করলো আমজাদ হায়দারের। খুশিতে গদগদ হয়ে সেও রূপকথার সাথে তাল মেলালো। শিউলি সঙ্গোপনে হাসলেন স্বামীর এহেন সরল মানসিকতা দেখে। আমজাদ দৌড়ে গিয়ে একটা বড় আখ আর কিছু ছোট কাঁচা মিঠা আম নিয়ে এলেন। আখগুলো ছোট করে কেটে কেটে একটা ঝুড়িতে ভরে রূপকথার সামনে এগিয়ে বললেন, তোমরা খাও, আমি নামাজে যাব, রাতে কথা বলবো, ঠিক আছে? রূপকথা সায় জানাতেই আমজাদ সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। ছাদের নরম শীতল বাতাস, ফুল ফল আর সন্ধ্যার আগ মুহূর্তে স্নিগ্ধ প্রকৃতি রূপকথার মন ভালো করে দিল নিমেষেই। আরও কিছুক্ষণ সময় ছাদে কাটিয়ে রূপকথা ন্যালির উদ্দেশ্যে বলল, একটা সিক্রেট আছে তোর সাথে আমার। সবেই একটা 12 মাসি পেয়ারা গাছ থেকে পাকা পেয়ারা ছিঁড়ে কামড় বসিয়েছে ন্যালি। রূপকথার এহেন কথায় পেয়ারা খাওয়া থামিয়ে অবাক হয়ে ধীর গলায় শুধায়, কি সিক্রেট? রামপুরা যাবেই? ওখানে কেন? হারিয়ে যাওয়া মূল্যবান কিছু খুঁজতে। শাহ আমানত বিমানবন্দরে বিমান ল্যান্ড করতেই লাগেজ নিয়ে বেরিয়ে এলো সরফরাজ। ঢাকা এয়ারপোর্ট তাকে টানল না কেন জানি। এয়ারপোর্টে নেমেই পরিচিত বাতাসের সুঘ্রাণে চোখ বুজে ফেলল সরফরাজ। কতদিন পর এই শহরে তার পায়ের ধুলি পড়ল কে জানে। লম্বা তপ্ত কম্পিত শ্বাস ফেলে চোখে রোদ চশমা লাগিয়ে বেরিয়ে এলো সরফরাজ। এরপর একটা ট্যাক্সি বুক করে বলে উঠল, পুলিশ কমিশনার অফিস। ঘড়িতে সকাল 9টা বেজে 30 মিনিট। ঝকঝকে নীল আকাশ আর ফকফকে ধরণী। গত রাতে বোধহয় সামান্য বৃষ্টি হয়েছে। গাছপালা, ফুল, ঘাস সব কিছু কেমন চকচকে দ্যুতি ছড়াচ্ছে। হালকা রোদের উত্তাপে মাটির সোদা গন্ধ নাকে লাগছে বেশ করে। চারপাশে শীতল মৃদু বাতাস, রোদের তেজ খুবই মিয়ানো। সুফিয়ান চৌধুরী আজ একটু দেরি করেই নিজ কার্যালয়ে এলেন। অফিসে ঢোকবার আগ মুহূর্তে লম্বা চওড়া কাউকে পিঠ মুড়ে দাঁড়িয়ে থাকতে দেখে কিছুটা কপাল কুঁচকালেন। এরপর তেমন গুরুত্ব না দেখিয়ে ভেতরে ঢুকতে চাইলেন, কিন্তু পেছন থেকে কেউ ভরাট কণ্ঠে ডেকে উঠল, স্যার। পুরুষালী আভিজাত্য ভরা কণ্ঠে সুফিয়ান চৌধুরী মুহূর্তেই পাথরের মতো দাঁড়িয়ে পড়লেন। যুবকের গলার ভারী স্বর সুফিয়ান চৌধুরীর হৃদয় কেমন ভীতির উদ্রেক করল।
তবুও নিজেকে ধাতস্থ করে ফিরে তাকালেন কমিশনার। এরপর অপেক্ষারত যুবকের পানে দৃষ্টি নিবদ্ধ করে ধীর পায়ে এগিয়ে এলেন। সুফিয়ান চৌধুরীর এহেন ভীতির মানে বুঝল না যুবক, বরং সে উচ্ছ্বাসিত গলায় প্রশ্ন ছুড়ল, রূপকথা কেমন আছে? নিশ্চয়ই অনেক বড় হয়ে গেছে, তাই না? আশেপাশে তাকিয়ে যুবকের হাত টেনে নিকটস্থ ক্যাফেটেরিয়ার দিকে অগ্রসর হলেন সুফিয়ান চৌধুরী। এরপর এক কর্নারে আসন পেতে বসে যুবকের সিট নির্দেশ করে বলে উঠলেন, বস। নির্দেশ পেতেই আনুগত্যে ন্যায় বসল যুবক, মুখে এখনও প্রশস্ত হাসি। সুফিয়ানকে দেখে ক্যাফেটেরিয়ার ওয়েটার মেনু এগিয়ে জিজ্ঞেস করলেন, কি অর্ডার করবেন স্যার? এসিওয়ালা ক্যাফেতে কেমন দরদর করে ঘামলেন সুফিয়ান। সামনে বসা যুবক চোখের কালো রোদ চশমা সযত্নে টেবিলের পাশে রেখে ভারী গলায় বলল, স্যারকে কোল্ড কফি দাও, চিনি অবশ্যই কম দেবে, ওনার সুগার ইস্যু আছে। ওয়েটার মাথা নাড়িয়ে চলে যেতেই অল্প খুক খুক করে কাশলেন সুফিয়ান চৌধুরী। এরপর একটা টিস্যু দিয়ে কপালে জমা বিন্দু বিন্দু ঘাম মুছে বলে উঠলেন, কবে এসেছিস? কিছুক্ষণ আগে। কেন? এবার কিছুটা অপ্রস্তুত হলো যুবক। কিছুক্ষণ নীরব থেকে বলে উঠল, মাকে খুঁজতে। তোর মা এখানে নেই সরফরাজ, আর এভাবে হরহামেশা আমার সাথে যদি তুই দেখা করতে আসিস তবে আমার পরিণতি কি হবে তা জানিস তো নাকি? সুফিয়ান চৌধুরীর কথায় খানিক দমে গেল সরফরাজ। মানুষটা নিজের জীবন উৎসর্গ করে তাকে বাঁচিয়েছিল। এই সরল মানুষটাকে কখনো কলঙ্কিত করতে চায় না সরফরাজ, কিন্তু তবুও কেন জানি বারবার তার কাছে ফিরে আসতে ইচ্ছে করে, একটু কথা বলতেও ইচ্ছে করে। কিন্তু কেন? উত্তর খুঁজে পায় না সরফরাজ। মাথা নিচু করে তপ্ত শ্বাস ফেলে একটা রঙিন বক্স সুফিয়ান চৌধুরীর দিকে এগিয়ে সরফরাজ শুধায়, রূপকথার আমাকে মনে আছে? সরফরাজের প্রশ্নে মুখ কালো করে ফেললেন সুফিয়ান। এরপর এদিক সেদিক তাকিয়ে বললেন, তোকে কতবার বলবো সরফরাজ, ওইটুকুন বাচ্চা দুদিনের পরিচয় কাউকে মনে রাখতে পারে? কিছুদিন পরেই তোর কথা রূপকথা ভুলে গিয়েছে। তোর সাথে কাটানো একটা মুহূর্তও তার মনে নেই। কতগুলো বছর ধরে একই প্রশ্ন শুনে যাচ্ছি আর একই উত্তর দিয়ে যাচ্ছি, তবুও তুই সেই একই প্রশ্ন করিস কেন বারবার? কথাটা কেমন যেন তীরের ফলার মতো সরফরাজের হৃদয় বিঁধল। চোখ দুটো লাল হয়ে উঠল, খচখচে যন্ত্রণা হচ্ছে তাতে। তবুও নিজেকে সামলে সরফরাজ বলল, মন মানতে চায় না। আচ্ছা বাদ দিন সেসব, এখানে রূপকথার প্রিয় চকলেটস আছে, ওকে দিয়ে দিবেন প্লিজ। সুফিয়ান অন্যদিকে মুখ ঘুরিয়ে বললেন, এসব আর এখন রূপকথা পছন্দ করে না। বুঝিসই তো আজকালকার ছেলে মেয়ে, স্বাস্থ্যের প্রতি ভীষণ কনসার্ন। আবার যদি ফ্যাট বেড়ে যায়, ওই কী সব ডায়েট ফ্যাট নিয়ে ব্যস্ত থাকে সারাক্ষণ, বুঝলি? লো ক্যালারি খাবার খায় সে। সুফিয়ানের কথায় শুকনো হেসে বক্সটা কম্পিত হাতে গুটিয়ে নিজের কাছে নিয়ে এলো সরফরাজ। এরপর বলল, বছর 2 আগে যেই ডায়েরিটা দিয়েছিলাম সেটা রূপকথা পড়েছে? সুফিয়ান যেন আজ অগ্নি পরীক্ষা দিতে বসেছে। কেমন হাইপার টেনশন কাজ করছে মস্তিষ্ক জুড়ে। উচ্চস্বরে চিৎকার করে ধমকাতে ইচ্ছে করছে সব্বাইকে। তবুও দাঁতে দাঁত চেপে স্বাভাবিক গলায় বললেন, ডায়েরি দিয়েছি, ভেতরে লেখা পড়ে আমাকে বলেছে সরফরাজ নামক কাউকে তো চিনি না বাবা। এবার বেশ করে ভেতর থেকে ভেঙে গেল সরফরাজ। তবুও শক্ত থাকার ভান করে বলে উঠল, জুতো জোড়া লেগেছিল পায়ে। মনে মনে বেশ বিরক্ত হলেন এসব অবান্তর প্রশ্নে সুফিয়ান চৌধুরী। তারপরও জোর করে টেনে টেনে বললেন, না, কখনো ছুঁয়েও দেখেনি, পছন্দ হয়নি নাকি তাই? সুফিয়ান চৌধুরীর বলা প্রত্যেকটি কথা সরফরাজের হৃদয়কে ক্ষতবিক্ষত করে তুলল, কিন্তু লেশমাত্র মুখে ফুটিয়ে তুলল না সরফরাজ। শেষমেশ বহু ইতস্তত করে অপরাধীর ন্যায় বলে উঠল, একবার দেখা যাবে ওকে? সুফিয়ান ফট করে বলল, এখানে তো সে থাকে না, আর ডাক্তারি পড়তে ঢাকায় চলে গেছে। অনেক মেধাবী বুঝলি, একদিন দেশের নাম করা ডাক্তার হবে। মানুষের জন্য খুব মায়া। কথাগুলো বলে কিছুটা ধীর গলায় বললেন, তো তোর মতো নির্দয় নয়। সুফিয়ান চৌধুরীর শেষ কথায় সরফরাজ ব্যথিত চোখে সুফিয়ান চৌধুরীর পানে একবার নজর বুলালো।
দৃষ্টিতে দৃষ্টি মিলতেই অন্যত্র চোখ সরিয়ে নিলেন সুফিয়ান। সরফরাজ কিছু বলার আগেই সুফিয়ান বললেন, ভালো পথে ফিরে আয় সরফরাজ। তুই যেই পথের পথিক হয়েছিস সেই পথে কোনো সুখ নেই, শান্তি নেই। মানুষের জীবনের যে বড্ড দাম। সরফরাজ বলার মতো কোনো ভাষা খুঁজে পেল না, শুধু অল্প করে বলল, আমি ভালো আছি স্যার। তুই পাপ করছিস সরফরাজ, তুই ঘোর পাপী। কাউকে নিষ্পাপ রাখার জন্যই পাপী হয়েছিলাম আমি। আর বসল না সরফরাজ। বুকটা অসহনীয় ব্যথায় জর্জরিত হচ্ছে ক্রমশ। চকলেটের বক্স বুকে চেপে ধরে উঠে দাঁড়ালো সরফরাজ। এরপর সুফিয়ান চৌধুরীর উদ্দেশ্যে বলল, একটা ফেরারি আসামিকে কেই বা মনে রাখবে বলুন? আমিও না, ধ্যাত। বলতে বলতে সরফরাজের গলা ধরে এলো। বাকি কথা আর শেষ করতে পারল না সরফরাজ, শুধু বলল, আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য দুঃখিত। রূপকথা ডাক্তার হবে শুনে খুব খুশি হলাম। আমি ওর সুন্দর ভবিষ্যতের জন্য আপনাকে আমানত স্বরূপ ওকে দিয়েছিলাম। সে ভালো আছে, সুরক্ষিত আছে জেনে ভালো লাগলো। কিন্তু বিশ্বাস করুন, মেয়েটিকে স্বেচ্ছায় দিতে মোটেও ইচ্ছে করেনি। আমি চাইলে জেল ভেঙে পালিয়ে যেতে পারতাম, কিন্তু আমার জন্য ফুটফুটে বাচ্চার ভবিষ্যৎ নষ্ট হোক তা চাইনি। আসছি, এটাই আমার শেষ বাংলাদেশ আসা। আমাদের আর দেখা হবে না স্যার। শেষবার একটা অনুরোধ করতে চাই, রাখবেন? সুফিয়ান অপরাধীর ন্যায় বললেন, কি? রূপকথার একটা ছবি দেখতে পারি? সুফিয়ান তড়িৎ ফোন ঘেঁটে ডিআইজি সাহেবের মেয়ের জন্মদিনের একটা ছবি বের করে সরফরাজের সামনে মেলে ধরে বলে উঠলেন, এই যে। লম্বা সময় নিয়ে ছবিটি দেখে সরফরাজ ব্যথিত গলায় বলল, পুরো চেহারাটাই পাল্টে গেছে। ছোটবেলার সাথে কোনো মিল নেই, কিন্তু খুব সুন্দর হয়েছে। ফোন সরিয়ে নিতেই এলোমেলো পায়ে বিদায় জানিয়ে ক্যাফেটেরিয়া থেকে বেরিয়ে এলো সরফরাজ। এরপর সেই ট্যাক্সির কাছে এসে ড্রাইভারের উদ্দেশ্যে বলে উঠল, হোটেলে চলুন। সরফরাজের যাবার পানে তাকিয়ে সুফিয়ান চৌধুরী বলে উঠলেন, তুই আমাকে ক্ষমা করে দে সরফরাজ। এতগুলো মিথ্যা বলার জন্য আমি সত্যিই লজ্জিত, সেই সাথে মনের কাছে বিরাট অপরাধী। জানিস তো, পৃথিবীতে সবচাইতে স্বার্থপর, লোভী আর মিথ্যাবাদী বাবারা হয়। তোকে কি করে বলতাম তোর জন্য রূপকথার পাগলামি? আমি কিছুতেই রূপকথা আর তোর দেখা করাতে পারি না। রূপকথা তোকে ছাড়তে না চাইলে তখন কি হবে বলতো? কোনো ফেরারি দাগি খুনি কি একটা নিষ্পাপ মেয়ের জীবনে স্থান নিতে পারে? মেয়ের সুরক্ষায় আমি ঢাল হিসেবে নিজের বুক পেতে দিতে রাজি আছি। তার জন্য বিবেকের কাঠগড়ায় যদি 1000 বার দাঁড়াতে হয়, তবুও কোনো আপোষ করব না আমি। দুপুরে সূর্য যখন একদম তির্যকভাবে কিরণ দিচ্ছে, ঠিক সেই সময় নিজেদের ভর্তির সকল কাজকর্ম শেষ করে ডিএমসি মাঠ প্রাঙ্গণে এসে উপস্থিত হলো রূপকথা আর ন্যালি। রূপকথা ন্যালিকে বাসায় ফেরার তাগাদা দিতেই সে বলে উঠল, চল আমার সাথে। কোথায়? অবাক হয়ে শুধায় রূপকথা। ন্যালি দাঁত বের করে হেসে বলে ওঠে, হসপিটাল ক্যান্টিনে। শুনেছি এই ক্যান্টিনের ডিম খিচুড়ি খুব টেস্ট। লেটস ট্রাই। ন্যালির আবদারে রূপকথা হাত ঝাড়ি দিয়ে বলে উঠল, এই গরমে এসব আবুল তাবুল খাবো না আমি। ন্যালি ছাড়বার পাত্রী নয়, সে তার ক্রেভিংসে অটল থেকেই বলে উঠল, আরে গাধি, ওখানে গেলে কিউট কিউট ডাক্তার দেখা যাবে, মন ভালো হয়ে যাবে এক নিমেষেই। তাড়াতাড়ি চল, তখন আর এত গরম লাগবে না দেখিস। ন্যালির লুচুমার্কা কথায় রূপকথা দাঁত চেপে বলে উঠল, খালি ছেলে মানুষের উপর এত ইন্টারেস্ট কেন তোর? তবে কি মেয়ে মানুষের প্রতি থাকবে? কথা বলতে বলতে দুজনেই ক্যান্টিনে পৌঁছে গেল। রূপকথা কিছুই অর্ডার করলো না, শুধু একটা জুস ব্যতীত। কিন্তু ন্যালি অনেক কিছু অর্ডার করে কাঙ্ক্ষিত টেবিলে এসে বসলো। এরপর অপেক্ষা করতে লাগলো খাবারের আশায়। কিছু সময় গড়াতেই একজন ছেলে এসে তাদের খাবারগুলো টেবিলে সার্ভ করলো। ধোয়া ওঠা খিচুড়ি দেখেই চোখ বড় বড় করে হামলে পড়ল ন্যালি। রূপকথা সেদিকে পাত্তা না দিয়ে জুসের স্ট্রতে অল্প চুমুক দিয়ে এদিক সেদিক তাকিয়ে দেখতে লাগলো। এমন সময় হঠাৎই রূপকথার চোখ বিস্ফোরিত হলো। সেই সাথে কাশতে কাশতে নাকে মুখে জুস উঠে গেল।
ন্যালি রূপকথার এহানো তামাশায় কপাল কুঁচকে শুধালো, কি এমন হলো যে বিষম খেয়ে মরে যাচ্ছিস? রূপকথা নিজের আঙ্গুলি নির্দেশ করতেই অপোজিট বিল্ডিংয়ে নজর দিল ন্যালি। খুব সুদর্শন এক যুবক কিছু ডক্টরের সাথে কথা বলতে বলতে সামনের দিকে হেঁটে চলেছে। তার সাথে হসপিটালের ডিন এজাজ চৌধুরীকেও দেখা যাচ্ছে। যুবককে দেখে ন্যালির চোখে যেন সর্ষে ফুল ফুটল। রূপকথা ন্যালির হাতে চিমটি কেটে বলে উঠল, ট্রেনে যে অদ্ভুত ছেলেটার কথা বলেছিলাম, এই সেই। সম্বিত ফিরে পেয়ে ন্যালি অবাক গলায় বলল, এই বান্দা এখানে কি করছে? সে কি অসুস্থ? সে যদি পেশেন্ট হয় তবে আমি ডাক্তার হয়ে এখনই তার চিকিৎসা করতে রাজি। রূপকথা চোখে মুখে বিরক্তি ফুটিয়ে বলল, মানুষটা দেখতে যেমন আসলে তেমন নয়, কেমন যেন রহস্য মানব। ন্যালি ঠোঁট কামড়ে হেসে বলে উঠল, আরে বেহনা, সুদর্শন ছেলেরা একটু রহস্যময় না হলে কেমিস্ট্রি ঠিক জমে না। তারা যদি বাকি আম ছেলেদের মতো হয় তবে তো সব ঘেটে গেল, তাই না? রহস্যময় বলেই তো এরা আমাদের কাছে স্পেশাল। রূপকথা সেদিক থেকে চোখ সরিয়ে বলে উঠল, কেমিস্ট্রি রসায়ন শেষ হলে তাড়াতাড়ি বাসায় চল। হোটেলে সারাদিন কাটিয়ে সরফরাজ ঢাকায় যাবার জন্য এমার্জেন্সি ফ্লাইটের টিকিট কাটল। নিজের জন্মভিটায় দীর্ঘদিন যাওয়া হয় না। ওখানে বিশাল বড় বাড়ি আছে তাদের, বাবা মায়ের শেষ স্মৃতি আছে। সরফরাজ ভেবেছে বাড়ির সমস্ত স্মৃতি কুড়িয়ে নিয়ে ক্যালিফোর্নিয়া চলে যাবে চিরদিনের জন্য। এই নিষ্ঠুর মাতৃভূমিতে আর কোনো দিনও ফিরবে না সে। মনে মনে কথাগুলো ভেবে হোটেলের রুমের নরম বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো সরফরাজ। এরপর লাগেজে করে আনা দুটো ড্রেস, জুতো, মেলি ক্লিপ আর চকলেটসগুলো ডাস্টবিনে ছুঁড়ে ফেলতে উদ্যত হলো, কিন্তু কোনো এক মায়ের বাঁধনে ফেলতে অপরাগ হলো। বুকে জমানো কষ্ট বুকে চেপেই সেই ব্যাগ পুনরায় গুছিয়ে ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে এলো সরফরাজ। কিন্তু তার আগে একবার সুভানগঙ্গের হাভেলি দর্শন করলে মন্দ হয় না। পরন্ত বিকেলে সুভানগঙ্গের বিশাল বাড়িটির সামনে এসে দাঁড়ালো সরফরাজ। দম্ভ নিয়ে যেই প্রাসাদতুল্য বাড়িটি দাঁড়িয়ে থাকতো, আজ তা কেমন জীর্ণ আর ভঙ্গুর। যেই হাভেলির গায়ে একটা পাখি পর্যন্ত বসতে ভয় পাখা ঝাপটাতো, তাতে আজ ছত্রাক শ্যাওলার পাশ। তাচ্ছিল্য হেসে ঝোপঝাড় মারিয়ে উঠোনে প্রবেশ করল সরফরাজ। কোলাহল আর হুঙ্কারে মুখরিত থাকা বাড়িটি এখন কেবল শুনশান নিস্তব্ধ। হঠাৎই ঝোপের ধারে কিছু নড়ে উঠল। তাতে সামান্য ভীতি হলো না সরফরাজ। ঠোঁটে একটা সিগারেট ঠেসে গুনগুন করতে করতে সিঁড়ি ধরল। কেমন বুক ভেঙে কান্না পাচ্ছে। এটা নাকি তার নানা বাড়ি। আফসোস। নিকোটিনের ঘন ধোঁয়া উড়িয়ে নিজের কক্ষে ঢোকার মনস্তাপ করল সরফরাজ। কিন্তু এই বাড়ি ঘিরে রূপকথার স্মৃতিগুলো মস্তিষ্কে এমন বিক্ষিপ্ত করে তুলেছে, বারবার রূপকথার খিলখিলিয়ে ওঠা হাসি, রূপকথার চিৎকার করা আর লুকোচুরির ছলে সরফরাজের নাম ধরে ডেকে ওঠা সব কেমন হৃদয় নাড়া দিয়ে হাউমাউ করে কাদার উদ্রেক করতে চাইছে। শক্ত কঠিন পুরুষ সরফরাজের পাথরসম হৃদয় এবার খোলস ছেড়ে দগদগে ঘায়ে তাজা হলো। তাতে কেমন চুইয়ে চুইয়ে রক্তের ধারা প্রবাহিত হচ্ছে। বুক চেপে ধরে গুমড়ে কেঁদে উঠল সরফরাজ। কিসের এত মায়া ওই বাচ্চার জন্য তার? এক পা দুপা করে নিজ কক্ষে এসে ভাঙা বিছানায় ঠেস দিয়ে বসে পড়ল সরফরাজ। এরপর চোখ বন্ধ করে বিড়বিড় করে বলে উঠল, তোমার আর আমার দুজনের পথ ভিন্ন, তাই না রূপকথা? অথচ একসময় আমরা কত আপন ছিলাম, একই পথে কত হেঁটেছি দুজনে। আজ সব কিছুই ধোঁয়াশা আর স্মৃতি। ব্যথিত গলায় কথাগুলো বলে পুরো ঘরে নজর বোলালো সরফরাজ। বিছানার পাশেই অযত্নে ভাঙা ট্রাঙ্কখানা খোলা পড়ে আছে। উঠে হাঁটু মুড়ে বসে সেই ট্রাঙ্কে হাত বুলালো সরফরাজ। অসাবধানতাবশত মরিচাযুক্ত ভাঙা টিনে কেটে গেল সরফরাজের আঙ্গুল। তাতে বিন্দুমাত্র ব্যথা অনুভব করল না সে। ট্রাঙ্কের ভেতর এলোমেলো জিনিস দেখে অবাক হয়ে সরফরাজ মনে মনে বলল, রিসেন্টলি কে এসেছে এখানে? এখানে কি আদৌ কারো আসার কথা? এলেও আমার ট্রাঙ্কে কেন হাত দিয়েছে? অজানা ভাবনায় পুরো ঘর জুড়ে কিছু পাবার আশায় শকুনি নজর বুলালো সরফরাজ। সেরকম কিছুই আশানুরূপ মিলল না। শুধু
মসৃণ দেওয়ালে রঙের মুছে যাওয়া কালি ব্যতীত। সেই রঙের সামনে দাঁড়িয়ে ভ্রুকুচকে কিছু পড়ার চেষ্টা করল সরফরাজ, কিন্তু আফসোস, কেউ নিষ্ঠুরভাবে সেই লেখাগুলো কালো রং দিয়ে মুছিয়ে দিয়েছে। ঘড়ির কাঁটা অনবরত ঘুরতে ঘুরতে দিনের সমাপ্তি ঘটিয়ে গভীর রাতে গিয়ে ঠেকেছে। চারপাশ নীরব নিস্তব্ধ, মানুষের আনাগোনা নেই বললেই চলে। কাছে কুলে রাস্তার কুকুরগুলো ছোটাছুটি করে ঘেউ ঘেউ করে ডাকছে অবিরত। আকাশটা মেঘে ঢাকা, থেকে থেকে হাওয়ার দমকে মেঘ সরে চাঁদের ক্ষীণ আলো আবছা আলো ছড়াচ্ছে। হঠাৎ এলোমেলো বাতাসের উৎপাত শুরু হলো। সারিবাঁধা কংক্রিটের বিল্ডিংয়ে তা বাড়ি খেয়ে শো শো ধ্বনি তুলছে। চারপাশ কেমন ছমছম ভুতুরে। এহেন ভৌতিক পরিবেশে সর্পিল পিচ ঢালা রাস্তা মারিয়ে নিজ বাড়ির সামনে এসে উপস্থিত হলো সরফরাজ। এরপর আরেকটু পা বাড়িয়ে এগিয়ে গিয়ে গেটের কাছে দাঁড়ালো। বুক সম গেটখানা ডিঙ্গিয়ে বাড়ির খোদাই করা নামখানা এখনো জলজল করছে, মায়াকুঞ্জ। বিড়বিড় করে মায়া নামটা আওড়ালো সরফরাজ। কেমন সূক্ষ্ম ব্যথা বুকের ভেতর চিনচিন করে উঠল। হৃৎপিণ্ডটাও যেন এফোড় ওফোড় হলো। সহসায় বুক চেপে ধরে চোখ বুজে ফেলল সরফরাজ। অদ্ভুত চোখ দুটো জলে সিক্ত হলো। সেগুলো গোপন না করে বাঁধন হারা করল সরফরাজ। এরপর ভেজা গলায় বলে উঠল, মায়া, মমতা, ভালোবাসায় জড়াজড়ি করে আমরা এই ছোট বাড়িতে দিন পার করতাম, তাই না আম্মু? আজ তুমি কোথায়, আমি কোথায়, আর তোমার কর্নেল সাহেব? নিজের মন্দ ভাগ্যের উপর তাচ্ছিল্য হাসল সরফরাজ। বিধাতা সব দিয়েও কেড়ে নিয়েছে তার থেকে। টাকা পয়সা, ক্ষমতা, প্রতিপত্তি, কোনো কিছুর অভাব নেই তার। অভাব শুধু আপনজনের। সরফরাজ আজ নিঃস্ব, একাকী। কষ্ট জর্জরিত ব্যথায় মুখ থুবড়ে মাটিতে পড়তে চাইল সরফরাজ, কিন্তু জং ধরা লোহার গেটে চেপে ধরে নিজের ভারসাম্য রক্ষা করল। এরপর কোনো মতে উঠে দাঁড়িয়ে গেট খুলে ভেতরে প্রবেশ করল। আঙ্গিনায় ছোট একটা লাইট জ্বলছে। তকতকে পরিপাটি বাড়িটির চারপাশে নজর বুলালে মনে হবে কেউ খুব যত্ন নেয়। সরফরাজের মায়ের হাতে লাগানো ফুল ফলের গাছগুলো আজ মস্ত বড় হয়ে ফল ফুলে ঢলে আছে। চুলের যত্নের জন্য লাগানো মেহেদি গাছটা ফুলে ফুলে ভরে আছে। সেগুলো থেকে পাকা বেলের গন্ধ ছড়াচ্ছে। বাগানের এক কোণে পাতা ছোট স্টিলের দোলনা মরিচা ধরে অনাদরে পড়ে রয়েছে। দীর্ঘ বছর কেউ হয়তো বসেনি এখানে। মায়ের সাথে লাগানো সরফরাজের হাতের লিচু গাছটায় অসংখ্য লিচু ধরে গাছ নুয়ে যাওয়ার উপক্রম। সেদিনের সেই ছোট লিচু গাছ আজ সরফরাজের চাইতেও বিশাল। আবেগে আপ্লুত হয়ে চোখের জল মুছে প্রধান ফটকের সামনে এসে দাঁড়ালো। সরফরাজ মনে মনে ভাবল হয়তো বাড়িটি কেউ দখল করে নিয়েছে, নয়তো প্রায় 2 যুগ পরে এসে এমন অক্ষত অবস্থায় বাড়ি ফেরত পাওয়া মুখের কথা নয়। মনের ভাবনা ফেলে ক্লান্ত সরফরাজ দরজায় খটখট শব্দ করল। এরপর অপেক্ষা করতে লাগলো দরজা খোলার। মিনিট 2 পর খুবই বৃদ্ধ এক লোক দরজা খুলল। মানুষটা বোধহয় ভালো করে চোখে দেখে না। ঘরে কোনো আলো নেই। বাটন মোবাইল জ্বালিয়ে মানুষটা দরজা অবধি এসেছে। দরজায় দাঁড়িয়ে বৃদ্ধ কম্পিত গলায় বলল, কে? মানুষটির পানে তাকিয়ে হু হু করে কেঁদে উঠল সরফরাজ। এরপর ফ্যাসফ্যাসে গলায় শুধালো, কামাল চাচা, কেমন আছো? তুমি বুড়ো হয়ে গেছো, তাই না? কামাল চাচার সম্বোধনে বৃদ্ধ হাত বাড়িয়ে সরফরাজের মাথা ছুঁল। এরপর বাচ্চা শিশুর ন্যায় মুখ ভেঙে কেঁদে বলল, সাফু নাকি? আমার ছাপু বাবা, আমার সামনে দাঁড়াই আছে। সরফরাজ বৃদ্ধের হাত চেপে ধরতেই সরফরাজের বুকে হামলে পড়ল বৃদ্ধ কামাল। বয়সের ভারে শরীরটা কুঁজো হয়ে গেছে। চোখ দুটো প্রায় দৃষ্টিশূন্য। পূর্বের নরম কণ্ঠ আজ কম্পিত ভঙ্গুর। শ্বাসকষ্টটাও খুব বেড়েছে আজকাল। একটু কাঁদতেই কাশি উঠে গেল তার। সরফরাজ তাকে সামলে পিঠ চাপড়ে বলে উঠল, তোমাকে এই বাড়িতে পাবো কখনো ভাবিনি চাচা। বৃদ্ধ কামাল সিক্ত গলায় অভিযোগ করে বলতে লাগলো, সেই যে মাকে খুঁজতে না বলে বাড়ি ছাড়লে আর ফিরলে না,
একদিন খবরে দেখলাম চট্টগ্রামের কোন কমিশনারকে গুলি করে পালিয়েছ। আমার ছেলেকে নিয়ে সেখানে গিয়েও খুঁজেছি তোমাকে বাবা, পাইনি। তোমরা সবাই নিষ্ঠুরের মতো এই বুড়োটাকে ফেলে চলে গেলে। যেই দায়িত্ব ভার দিয়ে গেছে তোমার বাবা, তা ফেলে আমি কি আর যেতে পারি? 20টা বছর ধরে খালি বাড়ি পাহারা দিয়ে যাচ্ছি। ছেলেমেয়েরা এসে প্রায়ই গালাগালি করে, বলে তোমরা সবাই মরে গিয়েছো। আমি নাকি মিথ্যে আশায় বাড়ি ধরে বসে আছি। এই দেখো দেখো, আমার অপেক্ষা সফল হলো। আজ থেকে বিধাতা আমায় দায় মুক্ত করলো। ভেতরে এসো বাবা। কথাগুলো বলে সরফরাজকে টেনে ভেতরে নিয়ে গেলেন বৃদ্ধ। অন্ধকার কক্ষ দেখে সরফরাজ শুধালো, ইলেকট্রিসিটি নেই? বৃদ্ধ মোম খুঁজতে খুঁজতে বলে উঠল, দীর্ঘদিন বিল না দেওয়াতে লাইন কেটে দিয়েছিল। আমার ছেলেকে বলে কইয়ে কিছু টাকা পরিশোধ করে ওই সামনের লাইটটা চালু রেখেছি শুধু। বৃদ্ধ মোম জ্বালাতেই হলদেটে শিখায় পুরো ঘর আলোকিত হলো। সরফরাজ বসার ঘরটা নজর বুলালো একবার। সেই আগের মতোই ঝকঝকে পরিপাটি। পুরনো জিনিসগুলো এখনও নতুনের মতো। জায়গার জিনিস জায়গাতেই রয়েছে, নেই শুধু ঘরের মালিক আর মালকিন। হাতের ব্যাগ সোফার পাশে রেখে সরফরাজ বলে উঠল, আব্বুর জন্য যেই টাকাগুলো আসতো ওগুলো বন্ধ করে দিয়েছে। বৃদ্ধ অসহায়ের মতো উত্তর করল, পরিবারের সদস্য ছাড়া ওই টাকা তো আমি তুলতে পারিনি বাবা। প্রবল অপরাধবোধ কাজ করলো সরফরাজের ভেতর। একটা বৃদ্ধ মানুষ এতগুলো বছর তাদের স্মৃতি আগলে রেখেছে, আর তাকেই কিনা এমন কঠিন জীবনযাপন করতে হচ্ছে। বৃদ্ধের শোচনীয় অবস্থা দেখে সরফরাজ ব্যথিত হলো। সেই সাথে মাথা নিচু করে বলে উঠল, আমার এখন অনেক টাকা কামাল চাচা, তোমাকে আর কষ্ট করতে হবে না। টাকার চাদরে মুড়িয়ে দেব তোমায়। বৃদ্ধ হাত নাড়িয়ে তাৎক্ষণিক বলে উঠল, আমি ভালো আছি বাবা, যা আছি আলহামদুলিল্লাহ। কথাটি বলেই বৃদ্ধ ইতস্তত করে বলে উঠল, আসলে বাবা, ঘরে তো কোনো খাবার নাই, কি দিই তোমায় বলো তো? মানুষটির আতিথেয়তা ভীষণ মুগ্ধ করলো সরফরাজকে। যদিও খিদে সরফরাজের পেটে ইঁদুর ছোটাছুটি করছে, তবুও মুখে মিথ্যে হাসি ঝুলিয়ে বলে উঠল, আমি খেয়ে এসেছি, আমি এখন ঘুমোতে যাব। অনেক ধকল গিয়েছে। সকালে তোমার ছেলেকে বলে পুরো বাড়ির ইলেকট্রিসিটি দেওয়ার ব্যবস্থা করবে। যা বকেয়া আছে সব পরিশোধ করব আমি। বৃদ্ধ মাথা নাড়তেই ফোনের টর্চ জ্বালিয়ে নিজের কক্ষ অভিমুখে চলতে লাগলো সরফরাজ। হঠাৎ পেছন থেকে কামাল চাচা বলে উঠলেন, হাত পাখা হাসে দেব, যদি গরম লাগে তো। সরফরাজ হাত ইশারায় নিষেধ করে বলল, আবহাওয়া যথেষ্ট ঠান্ডা, তুমি ঘুমোতে যাও, সকালে বাকি কথা হবে। কথাটি বলেই সরফরাজ নিজ কক্ষে গিয়ে দরজা আটকে দিল। নিজের ছোট বিছানা, বিছানার ওপর ডাইনোসর পিলো, পরিচিত ঘ্রাণ, সব মিলিয়ে স্বস্তির শ্বাস ফেলল সরফরাজ। কামাল খুব সুন্দর করে প্রতিটি জিনিসের যত্ন নিয়েছে। গায়ে শার্ট খুলে বিছানায় শরীর এলিয়ে দিল সরফরাজ। কিন্তু বিশাল দেহী শরীরটা এই ছোট বিছানায় সংকলন হচ্ছে না। উপায় না দেখে অগত্যা বাবা মায়ের রুমে ঢুকে নরম বিছানায় বসল সরফরাজ। এরপর কাবাট খুলে বের করে আনলো সাদাফ শাহজাহানের জটনেভি গুছিয়ে রাখা এক লুঙ্গি। সেটা পরে নিয়ে বিছানায় চিত হয়ে শুয়ে গেল সরফরাজ। এরপর মাথার পেছনে 2 হাত রেখে ছাদের উল্টো পিঠে তাকিয়ে বলে উঠল, তোমার চাইতেও বড় হয়ে গেছি আব্বু, দেখো তোমার লুঙ্গি আমার টাকনুর উপরে। কথাটা বলেই চোখ বুজে ফেলল সরফরাজ। কঠিন হৃদয়টা আজ খালি দুমড়ে মুচড়ে উঠছে। চোখ দুটো যেন উত্তাল সমুদ্র, অনবরত জল ছড়িয়েই যাচ্ছে তো যাচ্ছে। সরফরাজ আক্ষেপ মিশ্রিত কণ্ঠে পুনরায় বলে উঠল, তুমি বলেছিলে একদিন আমি আকাশ ছুঁব, তুমি নিচে দাঁড়িয়ে বাহবা দেবে। আমি আকাশ ঠিক ছুঁয়েছি, কিন্তু বাহবা দেওয়ার তুমিটা নেই।
এমন মিথ্যা প্রতিশ্রুতি কেন দিয়েছিলে বলো তো? নির্দয় নিষ্ঠুর হৃদয়হীন সরফরাজ আজ একাকী অন্ধকার ঘরে বালিশে মুখ গুজে গুঙ্গিয়ে কেঁদে উঠল। সেই কান্নার সাক্ষী হলো ঘরের জড় বস্তু, যারা কেবল নীরব দর্শকের ভূমিকা পালন করল। না সান্ত্বনার বাণী আওড়ালো, না কোনো আফসোস প্রকাশ করতে পারল। সকালে ব্রেকফাস্টের পর নিজ কক্ষে আরাম করে শুয়ে শুয়ে ফোন টিপছে ন্যালি। আজ শিউলি আর আমজাদ বাসায় নেই। সকালের খাবার খেয়েই বেরিয়ে গেছে তারা। কোথাও নাকি জরুরি কাজ আছে তাদের। তারা বেরিয়ে যেতেই রূপকথা ন্যালির কক্ষে এলো গুটি গুটি পায়ে। এসেই আমতা আমতা করে বলে উঠল, রামপুরা যাবি? আকস্মিক রামপুরার কথা শুনে হাতের ফোন রেখে ন্যালি বলে উঠল, ওখানে মরতে যাব কেন? ন্যালির বিছানার কোণে বসতে বসতে রূপকথা বলে উঠল, তোকে বলেছিলাম না সরফরাজদের বাড়ি যাব। ন্যালির ভোঁতা মস্তিষ্ক সজাগ হতেই বলে উঠল, ওহ মনে পড়ছে, তোর ছোটবেলার মনস্টার সেভিয়ারের বাড়িতে। তা ওখানে কি কাজ তোর? তেমন কিছু না, ওখানে ওর মায়ের সাথে দেখা করতে যাব। ন্যালি কিছুক্ষণ চুপ থেকে সময় দেখে নিল, এরপর বলল, আব্বু আম্মু যে বাইরে চলে গেল, ফাঁকা বাড়ি ফেলে কেমনে যাব? রূপকথা মুখ ছোট করে বলল, আচ্ছা তুই আমাকে বল কিভাবে যেতে হয়, আমি একাই যাব। ন্যালি কপাল কুঁচকে ধমকে বলে ওঠে, ধুর বেডি, ঢাকা শহর এটা, হারায় যাবি। আচ্ছা দাঁড়া, আব্বুকে কল দিচ্ছি। মুহূর্তেই আমজাদ হায়দারের ফোনে কল দিল ন্যালি। রিসিভ হতেই ন্যালি বলে উঠল, রূপকথা আর আমি আমার এক ফ্রেন্ডের বাসায় যাব, তোমাদের ফিরতে কি দেরি হবে? আমজাদ হায়দার বললেন তারা 11টার মধ্যেই চলে আসবে। তারা যেতে চাইলে তালা দিয়ে চলে যাক। সম্মতি পেতেই রূপকথার মলিন মুখ চকচকে হলো। ন্যালির মুখের উত্তরের প্রত্যাশা না করে দৌড়ে চলে গেল নিজ কক্ষে তৈরি হবার জন্য। এরপর একটা লুজ ডেনিম প্যান্টের সাথে হাঁটু সমান লং শার্ট পরে নিল। তার সাথে মিলিয়ে পড়ল সেই জুতো জোড়া। আজই প্রথম কেন জানি এই জুতা পরতে ইচ্ছে হলো তার। পনিটেল স্টাইলে চুল বেঁধে চোখে অল্প কাজল আর নুড লিপস্টিক দিয়ে মুখে অল্প ফেস পাউডার দিয়ে নিজের ব্যাগ নিয়ে বেরিয়ে এলো। অত্যাধিক গরমে একটা পাতলা টপস আর স্কার্ট প্লাজো গায়ে চাপিয়ে ওড়না নিয়ে হেলে দুলে বেরিয়ে এলো ন্যালি। এরপর বলে উঠল, নে ঠিকানা বল। রূপকথা একটা কাগজে গিয়ে বলে উঠল, 125 সি রামপুরা ঢাকা। বাসা থেকে বেরিয়ে একটা উবার বুক করলো ন্যালি। এরপর অপেক্ষা করতে লাগলো তার। মিনিট 15 করাতেই উবারের ড্রাইভার এলো। ন্যালি আর রূপকথা চেপে বসতেই উবার চলতে লাগলো তার গন্তব্যে। খিদের যন্ত্রণায় ঘুম হলো না সরফরাজের। সকালের একটু পরপরই ঘুম ভেঙে গেল। মোবাইলের স্ক্রিনে সময় বলিয়ে এপাশ ওপাশ ফিরল। হঠাৎ গায়ে কেমন জানি সুরসুরি লাগায় কোমরের নিচে হাত বুলালো। মুহূর্তেই চক্ষু চড়ক গাছ হলো। হ্যাঁ রে, লুঙ্গি কোথায়? নিজের ইজ্জতের এমন চটচটে চাটনি দেখে মাথা ঘুরিয়ে উঠল সরফরাজের। দ্রুত হাতে লুঙ্গি ঠিক করতে করতে বলে উঠল, শালার কপাল যদি খুলতো এমন লুঙ্গির মতো তাহলে বেশ হইতো। লুঙ্গি ঠিক করে পুনরায় ফোন হাতে নিয়ে কিছুক্ষণ ভেবেচিন্তে ডায়াল করলো অভিরূপের নাম্বার, কিন্তু ফোন ঢুকলো না, নাম্বার বন্ধ। আলতো হাতে ফোন ছুঁড়ে মেরে বাঁকা হাসল সরফরাজ। এরপর বলে উঠল, পৃথিবীর বড় গিরগিটি আমি, আমার চাইতে কুটিল মানুষ আর একটাও নাই রে শাওয়ার নাতি। হঠাৎ দরজায় নখ হতেই বিছানা ছেড়ে লুঙ্গি ধরে নেমে এলো সরফরাজ। টেনে টুনে একবার লুঙ্গি পরক করে দরজা খুলতেই বৃদ্ধ কামালকে নজরে পড়ল। মুখে অমায়িক হাসি ঝুলিয়ে কামাল বলে উঠলেন, আমার মায়ে তোমার জন্য খাবার পাঠিয়েছে, এসো গরম গরম খাবে। সরফরাজ মাথা নাড়িয়ে নিজ ঘরে ফিরে এলো। এরপর কাবার থেকে 2 বান্ডেল টাকা হাতে নিয়ে সুভানগঙ্গের স্টাইলে লুঙ্গির পাড় উঁচু করে ধরে নেমে এলো সিঁড়ি বেয়ে। নিচেই কামালের ছেলে নজরুলকে দেখা গেল। সরফরাজকে দেখে নজরুল প্রশস্ত হেসে বলে উঠল, সরফরাজ দেখছি ব্যাটা হয়ে গেছে। নজরুলের কথায় সরফরাজ অল্প হাসল।
এরপর সেই বান্ডিল দুটো নজরুলের হাতে গুজে দিয়ে বলে উঠল, বাড়ির যা যা সমস্যা আছে তা ঠিক করাও, আর নিজের মুদি দোকানটায় মাল তুলো নজরুল ভাই। কামাল চাচা বলেছে তোমার দিন ভালো যাচ্ছে না। তুমি আমার ভাই কম বন্ধু বেশি। তোমার সাথে কত সময় কাটিয়েছি তা বলে শেষ করা যাবে না। তুমি ভালো নেই শুনে আমার মন ব্যথিত হয়েছে। নজরুল অতগুলো টাকা দেখে হাঁ হয়ে গেল বিস্ময়ে। এরপর অবাক চোখে বলল, আলাদিনের চেরাগ পেয়েছো নাকি সাফু? সরফরাজ মাথা নাড়িয়ে বলল, তার চাইতেও বড় কিছু নজরুল ভাই। কথাটি বলেই ফ্রেশ হতে চলে গেল সরফরাজ। ফিরল মিনিট 10 পর। নজরুল এখনও সেই স্থানে ঠায় দাঁড়িয়ে আছে। কম করে হলেও দুটো বান্ডেলে 4 লাখ টাকা আছে। হ্যাঁ, তো টাকা একসাথে নজরুলের কাছে দুঃস্বপ্ন। আজকের যুগে এভাবে কেউ কাউকে এত টাকা দেয় নাকি? নজরুল দৌড়ে গিয়ে নিজের বাবার সামনে 2 হাতে বান্ডিল মেলে ধরে বলল, দেখছো কি কারবার আব্বা, 2 হাত ভরে দিল। বৃদ্ধ কামাল তপ্ত শ্বাস ছেড়ে বলল, বাবা মায়ের হাত আরও বড় ছিল নজরুল। এইবারে নুন খেয়ে আস তোরা এত বড়। সরফরাজ ফিরতেই নজরুল আর কামাল ব্যতিব্যস্ত হয়ে খাবার সার্ভ করলো। গরুর মাংসের সাথে তেলতেলে পরোটা। ছোটবেলায় খাবারের বেশ পছন্দ ছিল সরফরাজের। মায়া চেষ্টা করত প্রায় সময় এটা সরফরাজকে নাস্তা হিসেবে দিতে। ওইটুকুন বয়সে 2টো পরোটা খেতে পারত সরফরাজ। মায়া হারিয়ে যাবার পর আর কোনো দিন এমন পরোটা পেটে পড়েনি। পরোটা দেখে চোখে জল জমল সরফরাজের। সে ধরে আসা গলায় শুধালো, আমার মায়ের চাইতে ভালো গোশত আর কেউ রাঁধতে পারে চাচা? বৃদ্ধ যেন নির্বাক হলো এখনো কঠিন প্রশ্নে। তড়িৎ মাথা নাড়িয়ে বলল, না। খাওয়া দাওয়া পর্ব চুকিয়ে সরফরাজ বলল, বেশ কয়েকদিন থাকবো। রাতে গরমে ঘুম হয়নি। সব কিছু ঠিক করে দিও নজরুল ভাই। ঝুটা প্লেট সরাতে সরাতে নজরুল বলল, 1 ঘন্টার মধ্যে সব ঠিক করে দিচ্ছি, তুমি রিল্যাক্স থাকো ছোট ভাই। রাস্তার জ্যাম ঠেলে রোদ মারিয়ে 11:30টার দিকে কাঙ্ক্ষিত গন্তব্যে থামল রূপকথাদের উবের। বিল মিটিয়ে গাড়ি থেকে নেমে বাড়ির গেটের সামনে দাঁড়ালো ন্যালি আর রূপকথা। ড্রাইভার চলে যেতেই পুরো বাড়ি পরখ করে ন্যালি বলে উঠল, এসব বড় লোকদের বাড়িতে খারুস টাইপের কেয়ারটেকার থাকে বুঝলি। জনমানবহীন এই বাড়িতে কি অপমানটাই না করতে বোধহয় নিয়ে এলি আমাকে। বলেই টিস্যু দিয়ে মুখ মুছল ন্যালি। রূপকথা কপাল কুঁচকে ভঙ্গুর গেট ঠেলে ভেতরে ঢুকতে ঢুকতে বলল, সব জায়গায় তোর আবুল তাবুল কথা। ভেতরে চল তো। কেউ কিছু বললে বলবো আমি সরফরাজের বন্ধু, তখন দেখবি আর কিছু বলতে সাহস পাবে না। দুজন পা বাড়িয়ে আশেপাশে তাকিয়ে সম্মুখে এগোতেই আঙ্গিনায় থাকা লিচু গাছের পাকা লিচুগুলো নজর কাড়ল দুজনের। ন্যালি চোখ পিট পিট করে বলে উঠল, এই লোভনীয় লিচু খেতে না পারলে আমার পেট গুড়গুড় করবে। রূপকথা সায় দিল ন্যালির কথায়। এরপর বলল, কিন্তু গাছ তো উঁচু, কিভাবে পারবো? তুই গাছে ওঠ, তোর পরনে প্যান্ট আছে। সালোয়ার কামিজ পরে গাছে উঠলে বিশ্রী লাগবে। অল্প বয়সী রূপকথা তাল মিলিয়ে গাছে ওঠার উদ্যোগ নিল, কিন্তু পিচ্ছিল গাছে বারবার পা পিছলে যায়। এতে দুজনেই হেসে কুটি কুটি হলো। যেই কাজে এসেছে সেটা ভুলে লিচুতে ফোকাস দিল। এদিকে খাবার শেষ করে কেবলই ফ্যানের বাতাসে একটু চোখ বুজেছে সরফরাজ, কিন্তু হঠাৎ মেলি হাসির শব্দে তার তন্দ্রা ভাব কেটে গেল। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে হাসির উৎস সন্ধান করল। জানালা দিয়ে অদূরের লিচু গাছে 2টো মেয়ের হই হুল্লোড় দেখে জানালা দিয়েই ধমকে উঠল সরফরাজ, আয় লিচু গাছে কে? ইতিমধ্যে রূপকথা গাছের ডালে কেবলই উঠে বসেছে। আকস্মিক ভারী গলার প্রশ্নে ভয় তার হাত পা কেঁপে উঠল, কিন্তু ন্যালি রূপকথার গাছে ওঠার দৃশ্য দেখে হেসেই যাচ্ছে। বিরক্ত হয়ে খুঁজে খুঁজে একটা লাঠি নিয়ে লুঙ্গি উঁচু করে বেঁধে নেমে গেল সরফরাজ। লম্বা পায়ে হাঁটতে হাঁটতে রূপকথা আর ন্যালির উদ্দেশ্যে বলে উঠল, কিসের এত হাসাহাসি? বজ্জাত মেয়ে মানুষ কোথাকার। আবার যদি হাসির শব্দ শুনেছি তবে ঠোঁটটা কেটে নেব। দাঁড়া, এমনি এমনি মেয়ে মানুষ দেখতে পারি না কি? কিছু হলেই হি হি হি। এবার ভীত হলো ন্যালি, সাথে রূপকথাও।
লুঙ্গি উঁচিয়ে লাঠি সমেত সরফরাজকে তেড়ে আসতে দেখে ন্যালি চিৎকার করে বলে উঠল, ওই দেখ, লাঠি নিয়ে কেয়ারটেকার আসছে, তাড়াতাড়ি নাম, পালাতে হবে। ন্যালির চিৎকারে ভয়ে কাঁপতে কাঁপতে নাজেহাল অবস্থা হলো রূপকথার। সরফরাজ যখন গাছের নিচে এসে দাঁড়ালো, ঠিক তখনই মটমট করে ভেঙে গেল লিচুর ডাল। ফসকে গাছ থেকে পড়ে গেল রূপকথা। লাঠি ফেলে সরফরাজ ধরে ফেলার আগেই ন্যালি চিৎকার করল, রূপকথা